আসসালামু আলাইকুম। সামনে রমজান মাস, আর মাত্র 10-12 দিন হয়তো আছে। আপনারা জানেন যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, কিন্তু ঈমান খুব দুর্বল আমাদের। আমাদের ঈমান যতটা না ওই আহ, মূর্তি ভাঙার পেছনে, ভাস্কর্য ভাঙার পেছনে বা পর্দার পেছনে শক্তিশালী, ততটা দ্রব্যমূল্যের সঙ্গে বা ওই ক্ষেত্রে অতটা শক্তিশালী না। অনেক পরহেজগার ব্যক্তি দেখবেন যে রোজার দিনে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে, যেখানে বিভিন্ন অন্য অন্য দেশের বাজারে রোজার দিনে সব কিছু ডিসকাউন্ট করে দেওয়া হয়, ফ্রি করে দেওয়া হয়, সেখানে বাংলাদেশে সব কিছুর দাম বাড়ানো হয়। তবে এই ইউনূস সরকারের সময়ে আমি একটা ব্যতিক্রম জিনিস দেখলাম। অন্য অন্য সরকারের সময়ও হয়তো ছিল, ওইভাবে হয়তো খেয়াল করিনি, বাট খেজুরের দামটা কমাই দিছে এখন। রোজায় সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টা খেজুর, যেটাকে মনে করে বাঙালি মুসলমানরা যে খেজুর ছাড়া রোজা হয় না, সেই খেজুরের দামটা কমায় দিছে। এটা খুব ইম্পর্টেন্ট ছিল, খুব দরকার ছিল। বাট তেলের দাম কমাইতে পারতেছে না। তেলের দাম কমাইতে পারতেছে না কারণ তেলের সিন্ডিকেটটা আবার অনেক বড় বড় ব্যবসায়ীদের হাতে, যারা ওই আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কাজ কি, বিষয়টা ওরকম ওরকম হয়ে গেছে যে আমি হয়তো আদার ব্যাপারই, কিন্তু জাহাজে করে যারা তেল আনে সেই খবরটা আমি কিভাবে কেন রাখছি। রাখতে হয়, রাখতে হয় কারণ হচ্ছে গিয়ে যে এক একটা 5 লিটারের তেলের বোতল, মানে রোজার দিনের তেলের চাহিদা একটু বেড়ে যায়। কেন বেড়ে যায়? ওই যে ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এগুলো ছাড়া তো আবার ইফতার হয় না, এবং এইগুলা ছাড়া কোনো মানে বাজার হয় না, রোজার বাজার হয় না, ইফতার হয় না। তো এগুলো কেনার পরে এগুলো রান্না করার জন্যে তেল মাস্ট, 1 নম্বর জায়গা হচ্ছে তেল। এবং সেই তেলটা কোত্থেকে আসবে? সেই তেলটা তো এই যে সয়াবিন তেল। সরিষার তেলের দাম বেশি, সয়াবিন তেলের দাম সবচাইতে কম বাজারের দর হিসেবে। তো সেই জায়গা থেকে সয়াবিন তেলটাকে তারা 5 লিটার তেল 800 সামথিং বিক্রি করে, 820-25 টাকা। সেই 820-25 টাকার তেল 880-90 টাকাতে বিক্রি করা শুরু করছিল। বাজার মনিটরিংয়ে যে ম্যাজিস্ট্রেটরা বলছে যে বোতলের গায়ে যেই রেট আছে সেই রেটের বাইরে যদি কেউ বিক্রি করে তাহলে শাস্তি। ধরা খাইছে না ওরা। এখন তো অন্য একটা পদ্ধতি ওদের মেনটেন করতে হবে, তাহলে বোতলগুলারে বাজারে থেকে স্টক আউট করতে হবে এবং একটা ক্রাইসিস তৈরি করতে হবে বাজারে তেলের। যখন ক্রাইসিস থাকবে তখন মানুষ আর বোতলের গায়ের দাম দেখবে না, আমার তেল লাগবে ভাই, তেল দে। আমার আলুর চপ খাইতে হবে, পেঁয়াজু খাইতে হবে, ছোলা খাইতে হবে, তুই আমার তেল দে। যখন শুনবে যে বাজারে তেল নাই, তেলের ক্রাইসিস, তখন দেখবেন যে এই রমজান মাসে এক একজনের ঘরে যদি 5 লিটার তেল দরকার, সে 10 লিটার নিয়ে রেখে দিবে। এই যে আমি বললাম আমাদের বাংলাদেশের মুসলমানদের ইমানের যে অবস্থা, সেই অবস্থার কারণে তেলের যে সিন্ডিকেট, তারা একটা চরম কৌশল অবলম্বন করেছে, যে কৌশলটা তারা মোটামুটি ধরা খেয়ে গেছে। এবং কয়েকটা নিউজেও দেখলাম সাংবাদিকরা সেটা ধরে ফেলছে। কৌশলটা হইল, যেসব বড় বড় জাহাজে কইরা ওরা তেল নিয়ে আসে, সেই জাহাজ থেকে ছোট ছোট লাইট শিপে, মানে ছোট ছোট জাহাজে করে আবার তেলটারে ডিসচার্জ করে সেই ছোট জাহাজগুলো নোঙরে আসে। এখন বড় জাহাজ তো বিদেশ থেকে আসছে, তাদের তো একটা ডেলিভারি ডেট আছে, ওই ডেটের মধ্যে তারা ডেলিভারি দিয়ে চলে যাবে। তো ওইখান থেকে তারা ডেলিভারি নিয়ে, ছোট ছোট জাহাজগুলো ডেলিভারি নিয়ে তারা নিয়ে রাখছে তেলটা, নিয়ে তারা সমুদ্রের মধ্যেই আছে। এ বাবা, তুই ওইখানেই থাক, তোর নাওয়া খাওয়ার টাকার যা লাগে আমি দিতেছি, সাগরে বসে মাছ ধরবি আর খাবি, আর তেল তো আছেই, ফ্রাই করে খা। আমি যখন বলবো তখন তেলটা দেশে ঢুকাবি, পোর্টে আনবি। তো তেল যেহেতু ঢুকছে না, তার মানে একটা সংকট তৈরি হচ্ছে। এই সংকটে তেলের চাহিদা বাড়বে,
আর চাহিদা বাড়া মানেই হচ্ছে মূল্যবৃদ্ধি। পিনাকিদা বলছে যে এই সমস্ত ব্যবসায়ীদের কি করা উচিত সেটা পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে খুব চমৎকার করে বলছে যে এই বাণিজ্য উপদেষ্টা সে ফাটাকেস্টের মতো করে সমুদ্রে যাবে, যা সে অস্ত্রশস্ত্র নেভিরে নিয়ে যাবে, যা দাঁড়াবে, যা নেভিরে অর্ডার করবে যে ফায়ার, তোরা ওইখানেই তেল নিয়ে ওইখানেই মর। যেহেতু তোরা সিন্ডিকেট করে দেশের বাজার পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে নামানোর ষড়যন্ত্র করছিস, তার মানে রাষ্ট্রদ্রোহী কাজ হচ্ছে। একজন রাষ্ট্রদ্রোহী শাস্তি কি? যাই হোক, এর বেশি কিছু আর আমার বলার নেই। তো পিনাকি ভট্টাচার্য যে সমাধানটা দিছে আমি জানি না বাণিজ্য উপদেষ্টা সেটি মেনটেন করবেন কিনা, কিন্তু এদেরকে আসলে এটাই করা উচিত। এদের আসলে ইমান বলে কিছু আছে কিনা আমি জানি না, তবে এরা দেশপ্রেম বলে এদের কিছু নাই। এরা একটা জিনিসই জানে যে দেশের ভেতরে সিন্ডিকেট করে কিভাবে প্রচুর টাকা কামাই করা যায় এবং সেই টাকা দিয়ে বিদেশে প্রপার্টি কেনা যায়, বাড়ি গাড়ি করা যায়। সব ছেলে মেয়েদেরকে সেখানে পাঠাই দিবে, সে ঘরে বসে দেশে বসে দেশটারে কুড়ে কুড়ে খাবে, খেয়ে দেশের সব সম্পত্তি পাঠাবে হচ্ছে বিদেশে। আমাদের দেশের লক্ষ লক্ষ প্রবাসী বিদেশে হাড় ভাঙা পরিশ্রম করে বিদেশের টাকা বাংলাদেশে আনে, আর এরা দেশে বসে চুটকিতে চুটকিতে বাংলাদেশের টাকা বিদেশে পাঠায়। অথচ আমরা তাদেরকে সিআইপির সম্মান দিই, আর যারা প্রবাসী তাদেরকে মিনিমাম ভিআইপির সম্মানটা দিতে পারি না। আপনি দেখান যে যেই সব লোকের ঘরে কয়েক কোটি টাকা আছে, মিনিমাম 10 কোটি টাকার উপরে আছে, যার মানে ব্যাংক ব্যালেন্স, তার কোনো ছেলে মেয়ে বাংলাদেশে পড়ালেখা করে না। আর কোনো ব্যক্তি, কোনো ছেলে মেয়ে যদি বিদেশে পড়ালেখা করতে যায়, তারা মোটামুটি 5-7 বছর ওই দেশে থাকলে তারা আর বাংলাদেশে আসবে না। কারণ সেখানে তারা যে সুযোগ সুবিধা পাচ্ছে, যে পরিবেশের সাথে সে অ্যাডপ্ট হয়ে গেছে, সেই পরিবেশ থেকে এই পরিবেশে এসে তারা বাঁচতেও পারবে না। সো ফাইনালি যে বিষয়টা হবে, ওইখানে প্রেম ভালোবাসা করে, ওইখানে সংসার করে, ওইখানে যে বিদেশি মেয়ে বিয়ে করে ওইখানে বিদেশে সেটেল হয়ে যাবে। বাপ মা বুড়া বয়সে না ঘাড়কা না ঘাটকা। বুড়া বয়সে কিন্তু তারা এই যে বাংলাদেশে নিজের ফ্ল্যাটে একা একা পইরা বইরা থাকে, 8-9 দিন পরে যে লাশ উদ্ধার করে, ছেলে ফোন দিয়ে পায় না, লোক পাঠায় যে বাপমার কী হয়েছে, যায় দেখে মারা গেছে, ছেলে মেয়ে ছাড়া একাই। এদের শেষ পরিণতি অনেকটা এরকমই। যাই হোক, কথা বলছিলাম বাজার পরিস্থিতি নিয়ে। এখন দেখেন, তারা তেলের দাম যতই বাড়াক না কেন, ক্ষমতা যে জনগণের হাতে, এটা জনগণের যেদিন বুঝতে পারবে সেদিন জনগণের ভাগ্য বদলাইতে পারবে। যে কোনো দ্রব্যমূল্য নিচে নামানোর জন্য একটাই সমাধান জনগণের, সেটা হলো সেই পণ্যকে বর্জন করা, সেই পণ্যটাকে বয়কট করা। এক ইসরায়েল পেপসি আর কোকের টাকা ইসরায়েল ব্যয় করে ফিলিস্তিনের উপরে যুদ্ধাস্ত্র মরণাস্ত্র কিনতে, সেইটার এগেনস্টে খালি মোজো লিখছে যে তারা গাজায় এই টাকাটা ব্যয় করবে, ফিলিস্তিনিতে এই টাকাটা ব্যয় করবে, 1 টাকা করে। এক বুদ্ধিতে পেপসি আর কোকের সেল মনে করে ধরা শোয়াই দিচ্ছে, পুরা মোজো উঠে গেছে। মানুষের ইমোশনটা ওইখানে আসতে হবে যে যারা ধর্মপ্রাণ মুসল্লিদের টার্গেট করে ব্যবসা করে তাদেরকে বয়কট করেন, যারা ধর্মপ্রাণ মানুষের ইমোশনকে প্রাধান্য দেয় তাদেরকে রিসিভ করেন। সয়াবিন তেল 1 মাস না খাইলে ওদের তো তল্পি তল্পা সহ দৌড়াইতে হবে, কারণ সয়াবিন তেল ওদেরকে স্টক করতে হয়। যেখানে স্টক করে সেখানে কারেন্ট বিল, গোডাউন ভাড়া, লোকের বেতন, বহু কিছু আছে রে ভাই।
20 দিন তেল স্টক করলেই ওদের তেলের দামটা বাড়তে থাকবে খরচ অনুপাতিক হারে। তখন ওই তেল যত ওরা স্টক করবে, তেল নষ্ট হবে না সহজে, কিন্তু যত ওরা স্টক করবে তত খরচ বাড়বে এটা রাখার জন্য। ওদের তো মাথা নষ্ট হয়ে যাবে যে আমি এই তেল না বেচতে পারলে তো আমার খবর হয়ে যাবে। আপনারা অল্টারনেট চালাই যান কিছুদিন, বেশি না 2 সপ্তাহ অল্টারনেট চালাই যান। প্রচুর সরিষার তেলের জোগান আছে, সরিষার তেলের দাম বেশি, অল্প খান। পুরা সয়াবিনটারে ধরায় দেন, প্যাকেটজাত বোতলজাত সয়াবিন ধরায় দেন। কোম্পানিগুলা যেগুলা সিন্ডিকেট করে সব লাইনে দাঁড়ায় যাবে যে ভাই তোরা আমি দাম কমাই দিতেছি, তুই আমার তেল নে। আপনারা জানেন দোকানে যে তেল বিক্রি করে, এক একটা তেলের পেছনে দোকানদারকে কত রকম উপঢৌকন দিয়ে যায়। 5টা বিক্রি করতে বললে একটা তেল ফ্রি, তুই আমারটা বেচা দে। এবং ওই ফ্রিটা কিন্তু আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আসি মুদি দোকান থেকে। এইভাবে ইনসেন্টিভ দিয়ে যায় ডাক্তারদেরকে, যেভাবে ওই যে ইয়ারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ইনসেন্টিভ দিয়ে আসে, তেমনি এই তেলের মার্কেটিংয়ের জন্য বিভিন্ন কোম্পানিরা এরকম তেল সাবান যাই বলেন প্রত্যেকটা প্রোডাক্ট এরকম মুদি দোকানে যে ইনসেন্টিভ দিয়ে আসে, ভাই তুই এটা চালাইতে বললে, তোর 10টা এরকম চালাইতে বললে তোর এরকম একটা ফ্রি। ওদেরকেও ধরাশয়ী করার জন্য উল্টাটা খাটাইতে হবে। 10 দিন ওদেরটা খাবার না, দেখবেন যে ওরা এসে পুরাটাই ফ্রি করে দিবে, যে আমি তো রাখতে পারতেছি না, উল্টা মানে ছাইরা দে বা কাইন্দা বাঁচি। তো এই এই বিষয়টা আসলে জনগণের উপলব্ধি করতে হবে, মানুষের উপলব্ধি করতে হবে। আমি আমি দেখবেন যে আমরা আসলে পারি না, আমরা আমাদের চাহিদার কাছে আমরা হেরে যাই। অথচ আমরা যদি সংযত হই, একটু খানিকটা যদি নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, তাহলে এরা কন্ট্রোল হয়ে যায়। আমি বাজারে গেলে সবার আগে দেখি যেগুলোর দাম কম সেগুলো কিনি। দরকার হলে টানা আমি 20 দিন বেগুনের তরকারি খাবো, কারণ এখন বেগুন সস্তা। দরকার হলে টানা 20 দিন আমি লাউ খাবো, কারণ লাউটা এখন সস্তা। যতদিন না পর্যন্ত আমার করলার দাম নাম কমবে ততদিন করলা খাবো না। করলা কেন নিচে আসবে না? করলা তো পচনশীল সবজি, পচে যাবে, ওরা ফেলে দিতে হবে। মধ্যস্বত্বভোগীর ওরা হয়তো ফিল্ডে মাঠের থেকে ওরা হয়তো 2 টাকা করে 20 টাকা করে কেজি নিয়ে আসে, আইসে তো 80 টাকা 100 টাকা বিক্রি করে। তো 20 টাকা করে কেজি নিয়ে এসে ওরা যদি 25 টাকার নিচে বা 30 টাকার উপরে বিক্রি করে, কিনবো না। ওরা এই জিনিস কী করবে? ওদের জিনিস তো পচবে। এভাবে একটু উল্টা চিন্তা করতে হবে। বাজার করার সময় আমরা যে চিন্তাটা করি 1000 টাকার নোট নিয়ে, কিভাবে কোন জায়গায় আমি খরচ করব, ওই চিন্তার সঙ্গে আরেকটা চিন্তা অ্যাড করতে হবে, কিভাবে কোন অসাধু ব্যবসায়ীকে আমি ধরাশয়ী করব। সামনে রমজান মাস, আল্লাহর কাছে প্রার্থনা করছি সমস্ত ব্যবসায়ীদের ঈমান আল্লাহ মজবুত করে দিক, মুসল্লিদের রোজা যেন সহজ হয়ে যায়, সেই ধরনের ব্যবসায়ী মনোভাব যেন ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করে, সেই ইচ্ছা পোষণ করছি।